প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং তোমাদের সার্বিক পরিস্থিতি অবশ্যই খুব সুন্দর। এবং আমাদের যে পড়ার যে পরিবেশ, সেই পরিবেশটা তোমরা পেয়েছো। এই নিয়ে তোমাদের অবশ্যই সুস্বাস্থ্য এবং পড়াশোনার ব্যাপারে তোমাদের যে অগ্রগামী ভূমিকা, সেটা প্রত্যাশা করে আজকের মতো শুরু করছি। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন যেভাবে ক্লাস নিই তোমাদের, সেইভাবে আজকেও আমরা আসলাম। আবার আমাদের যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছে তাদের আমরা বাজার ভারসাম্য করাচ্ছিলাম। ঠিক আছে, বাজার ভারসাম্যে আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করছি, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এবং কন্টিনিউয়াসলি আমরা সেটা পেজে দেওয়ার চেষ্টা করছি। সো সেইভাবে আমরা আজকেও আমাদের যে থার্ড চ্যাপ্টারের আমরা ইতিপূর্বে বাজার ভারসাম্য অধ্যায়ের যে সিঙ্গেল বাজার ভারসাম্য বা একক বাজার ভারসাম্য সেটা আমরা করেছি। ঠিক আছে, একক বাজার ভারসাম্য সেটা করেছিলাম। আজকে আমরা দুই বাজার ভারসাম্য মডেল, ঠিক আছে, দুই বাজার ভারসাম্য মডেল এবং এটাকে আমরা সামগ্রিক বাজার ভারসাম্য মডেলও বলতে পারি, বা দুটি পণ্যের বাজার ভারসাম্য মডেলও বলতে পারি। ঠিক আছে, তো সেটা যাই বলি না কেন, মূলত দুই বাজার ভারসাম্য বা দুই পণ্যের বাজার ভারসাম্য মডেল বা সামগ্রিক, সামগ্রিক বলা হচ্ছে কারণ এখানে তো দুইটা বাজার আছে, সেখানে দুইটা দ্রব্যের চাহিদা আছে, দুইটা দ্রব্যের যোগান আছে। ঠিক আছে, তাহলে এই কারণে আমরা এটাকে সামগ্রিক বাজার ভারসাম্য মডেলও বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক, তোমরা ইতিপূর্বে আমাদের যে অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের জন্য যে ক্লাসগুলো আমরা পেজে দিয়েছিলাম, আশা করি তোমরা ধারাবাহিকভাবে যদি সেটা দেখতে থাকো, তাহলে আমার ধারণা তোমাদের কোনো অঙ্কে প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, কোনোই হওয়ার কথা নয় কোনো প্রবলেম। আশা করি সবগুলোই তোমরা ঠিকঠাক সলিউশন করতে পেরেছো। ঠিক আছে, আর যদি কোনো অঙ্কের সমস্যা হয় সেটা তো আমাদের জন্য সবার জন্য দরজা উন্মুক্ত খোলা আছে। তোমরা যে কোনো অঙ্কের সলিউশন চাইতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট দিতে পারো অথবা কল করতে পারো। ঠিক আছে, এতে তোমাদেরই উপকার হবে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করার আগে আমরা আমাদের পেজে যারা নতুন আসছে, ঠিক আছে, তাদেরকে অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, আর যারা আগে থেকে আছে তাদেরকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম, ওয়েলকাম। ঠিক আছে, তো আমরা যেভাবে চেষ্টা করছি, ঠিক আছে, তোমরা সেভাবে কিন্তু প্রোগ্রেস করবে অবশ্যই। ঠিক আছে, আর এখন খাতা কলম নিয়ে বসে যাও। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসে যাও। আমরা যেভাবে অঙ্কগুলো দেখাবো আজকে, ঠিক সেভাবে বাসায় প্র্যাকটিস করো। ওকে, এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি তোমার সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছতে পারবে। ঠিক আছে, কোনো দিন কোনো পড়া আজকের পড়া কালকের জন্য ফেলে রাখবে না। এটা কিন্তু একসময় কী হবে, পাহাড় সমান হয়ে যাবে। ঠিক আছে, তখন মনে হবে যে কোনটা পড়ি কোনটা রাখি। ঠিক আছে, এই কারণে তখন পরীক্ষার সময় ঠিকঠাক পরীক্ষা দেওয়া হবে না, সবগুলো প্রশ্নের অ্যান্সার করা হবে না। ঠিক আছে, অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। ঠিক আছে, চারিদিক থেকে তোমাকে প্রবলেম গ্রাস করবে। ঠিক আছে, তো সেই পরিস্থিতিতে আমরা কেউ পড়তে চাই না। আমরা কি করব, আমরা শুরু থেকেই শুরু করব। ঠিক আছে, শুরু থেকেই শুরু করব। ওকে, তাহলে আমাদের এই প্রবলেমগুলো আর ফেস করতে হবে না। আমরা আমাদের যেটা আমাদের দরকার, আমাদের রেজাল্ট, ঠিক আছে, সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা দেখি যে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেয়, অনেক ছাত্রছাত্রী। ঠিক আছে, এটা তাদের একমাত্র কারণ হচ্ছে তারা না বুঝে অঙ্ক করেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে তারা সময় মতো শুরু করেনি। এটা হচ্ছে মূল কারণ, না বুঝে অঙ্ক করা প্লাস সময় মতো শুরু করেনি। এই দুইটা টপিক্সের কারণে, দুইটা প্রবলেমের কারণে কিন্তু তাদেরকে অনেক প্রবলেম পরীক্ষার আগে ফেস করতে হয়। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে শুরু করছি। ঠিক আছে, আমরা দুই বাজার ভারসাম্য মডেল একটা এক্সাম্পল আমরা এখানে লিখেছি। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবং তোমরা এই অঙ্কটা যেভাবে সলিউশন হবে, তোমরা দুই বাজার ভারসাম্য মডেলের সবগুলো অঙ্ক এই পদ্ধতিতেই সলিউশন করবে। ঠিক আছে, কোনো আদার্স কোনো রুলস নাই। ঠিক আছে, সেম রুল সেম সলিউশন। ঠিক আছে, সেম রুল সেম সলিউশন। তোমরা দ্বিধাদ্বন্দ্ব না রেখে, ঠিক আছে, কখনো মেন্টাল কনফ্লিক্টে ভোগা যাবে না। ঠিক আছে, তোমরা ঠিক সিম্পলি এই রুলেই অঙ্ক শেষ করবে। ঠিক আছে, তবে তোমাদের সব অঙ্ক অল প্রবলেম সলভ। ওকে, আমরা এক্সাম্পলটা পড়ছি। ঠিক আছে,
দেখো ডি সমান লেখা আছে 410 মাইনাস 5p মাইনাস 2p, ঠিক আছে। D2 সমান লেখা আছে 295 মাইনাস p1 মাইনাস 3p2, ঠিক আছে। এখানে S1 দেওয়া আছে মাইনাস 60 প্লাস 3p1, S2 মাইনাস 120 প্লাস 2p2। তাহলে এইটা আমাদের দেখো দেওয়া আছে এখানে। D1 মানে প্রথম বাজারের চাহিদা, S1 মানে প্রথম বাজারের যোগান, D2 হচ্ছে কি দ্বিতীয় বাজারের চাহিদা, এবং S2 হচ্ছে কি দ্বিতীয় বাজারের যোগান অপেক্ষক, ঠিক আছে। তাহলে এটা দেওয়া আছে, তাহলে আমরা বুঝতেছি যে দুইটা অপেক্ষক মানে দুইটা চাহিদা আছে, দুইটা যোগান আছে, তার মানে কি এটা দুই বাজার বা দুই বাজার ভারসাম্য মডেল বা সামগ্রিক বাজার ভারসাম্য মডেল এরকম দেওয়া থাকবে। তখন আমরা কি করব, তখন আমরা প্রথম বাজারের ভারসাম্য করব আগে, আর তারপরে করব দ্বিতীয় বাজারের ভারসাম্য। ওকে, তো আমাদের এই অঙ্কগুলো সলিউশন করার আগে আমাদের এই ধরনের অঙ্কে ভারসাম্য দাম পরিমাণ চাইবে, তারপরে দ্রব্য দুটির কী ধরনের সম্পর্ক আছে সেটা চাইতে পারে, অথবা দ্রব্য দুটি পরিপূরক বা বিকল্প কিনা সেটা পরীক্ষা করতে বলতে পারে। তাহলে দ্রব্যটি পরিপূরক হবে না বিকল্প হবে, তা আমাদের আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম, কিন্তু ক্লাসের লাস্টে শেষের দিকে দেখেছিলাম যে যদি বিকল্প পরিপূরক বের করার কথা বলা থাকে তাহলে আমরা এই রুলে বের করবো যে ডেল D1 বাই ডেল P2 এর যদি মাইনাস মান আসে তাহলে দ্রব্যটা হয় পরিপূরক, ঠিক আছে। ডেল D1 মানে প্রথম বাজারে যখন চাহিদা নেব তখন দ্বিতীয় বাজারের দাম নেব, ঠিক আছে। আবার দ্বিতীয় বাজারে যখন চাহিদা নেব তখন প্রথম বাজারের দাম নেব, ঠিক আছে, P1, ঠিক আছে। ডেল D2 বাই হচ্ছে ডেল P1। এই মানটা যদি মাইনাস আসে তাহলে আমরা ধরে নেব যে দ্রব্যটি পরিপূরক, আর যদি প্লাস মান আসে তাহলে আমরা ধরে নেব দ্রব্যটি হচ্ছে বিকল্প। ক্লিয়ার? আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এখানে আমি দেওয়া আছে, এখানে আমি লিখে দিছি, তোমরা কিন্তু ভিডিওতে দেখে নিতে পারবে। ওকে, তাহলে এইভাবে তোমরা দুই বাজার ভারসাম্য মডেল বের করবে। অবশ্যই পরীক্ষাতে একটা দুই বাজার ভারসাম্য মডেলের অঙ্ক থাকবেই, মাস্ট বি, ঠিক আছে। সেটা খ বিভাগ এবং গ বিভাগে যেখানেই হোক তোমরা কিন্তু এই দুই বাজার ভারসাম্য মডেল থেকে একটা অঙ্ক পাবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা কিন্তু সিরিয়াসলি করতে হবে, এবং এখানে কিন্তু কোনো নেগলিজেন্সি করার কোনো স্কোপ নাই, ঠিক আছে। অতএব তোমাদেরকে আমি মানে বারবার বলবো যে তোমরা অবশ্যই এটা ইম্পর্টেন্সই রেখেই কিন্তু অঙ্কটা করবে। ওকে, তাহলে পরিপূরক আর বিকল্প দ্রব্য বের করার সিস্টেম আমরা এখানে লিখেছি। আমরা মাইনাস মান আসলে অবশ্যই পরিপূরক, প্লাস মান আসলে বিকল্প। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব, এই দুই বাজার ভারসাম্য মডেল অঙ্ক করার সময় আমরা আগে প্রথম বাজারের ভারসাম্য করব, ঠিক আছে। আমরা আছে একক বাজারের ভারসাম্য সেটা কিন্তু দেখেছি যে QD সমান QS, এটা করেছি। তাহলে এখানে কি এখানে D1 সমান সমান S1 লিখবো আমরা, প্রথম বাজার যেহেতু। তাহলে D1 সমান S1, তাহলে মানগুলো আমরা লিখবো। লেখার পরে আমরা কি করব, P1 P2 এর মানগুলো সব বাম পক্ষে নিয়ে আসবো, আগের বাজারের মতোই, একক বাজারের মতো, আর সংখ্যাগুলো ডান সাইডে দিয়ে দেবো। এটা প্রত্যেকটা দুই বাজার অঙ্কে একই সেম রুল, কোনো আলাদা ওয়ে নাই, রুলস নাই, ঠিক আছে। একইভাবে করবে। তারপরে কি সবগুলা বাম পাশে আসলো, সংখ্যা ডান পাশে চলে গেল। ক্লিয়ার? তারপরে কি হবে, আমরা যদি মাইনাস মান আসে তাহলে অবশ্যই এখানে মাইনাস কমন নেব, ঠিক আছে। মাইনাসে যে কমন নিয়েছি আমি, নেওয়ার পরে দুই পক্ষের মাইনাস মাইনাস কেটে দিছি। ওকে, তারপরে আমরা কত পেলাম, 4P1 প্লাস হচ্ছে P2 সমান সমান 235। এটা 1 নং সমীকরণ আমরা ধরে রাখলাম। তখন দ্বিতীয় বাজারে ভারসাম্যে যাব আমরা। তারপরে D2 সমান S2, এই যে D2 সমান S2, ঠিক আছে। এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার এখানে ঠিক সংখ্যাগুলো ডান সাইডে দিব, আর P1 P2 এর মানগুলো আমরা বাম সাইডে নিব, ঠিক আছে। তারপর যদি মাইনাস মান আসে তাহলে আমরা কী করবো, মাইনাস কমন নিয়ে নেব। তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে সবগুলা। তারপরে দুই পক্ষের মাইনাস কেটে যাবে। ওকে, তাহলে আমরা কি পেলাম, P1 প্লাস 5P2 সমান সমান 415। এটা হচ্ছে 2 নং সমীকরণ। প্রত্যেকটা অঙ্কে আমরা এইরকমভাবে দুইটা ইকুয়েশন পাবো প্রত্যেকটা অঙ্কে। তাহলে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ আমরা পাবো এরকম প্রত্যেকটাই, কোনো মানে বিকল্প পদ্ধতিতে আসবে না, ঠিক আছে। তারপরে যখন আমরা এই দুইটা সমীকরণ পাবো তখন আমরা কি করব, আমরা দেখবো যে কোনটাকে আমরা ভ্যানিশ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা দেখবো 4P1 প্লাস P2 আছে, এখানে আছে P1 প্লাস আছে 5P2, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি, আমরা যদি P1কে ভ্যানিশ করতে চাই তাহলে কি করতে হবে, এখানে খালি P1 আছে, তার মানে 4 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম যে 1 নংকে 1 দ্বারা আর 2 নংকে হচ্ছে কি 4 দ্বারা গুণ করি, ঠিক আছে। গুণ করে আমরা বিয়োগ করব। ওকে, তাহলে 2 নংকে এই যে 4 দিয়ে গুণ করলাম, 1 নংকে 1 দ্বারা যেহেতু, তাহলে যা আছে তাই এই যে লিখলাম 4P1 প্লাস P2 সমান 235। আর হচ্ছে কি যে 2 নংকে আমরা 4 দ্বারা গুণ করেছি, দেখেন লিখে নিয়েছি। 1 নংকে 1 দ্বারা ও 2 নংকে 4 দ্বারা গুণ করে বিয়োগ করি, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে 2 নংকে 4 দ্বারা গুণ করেছি, করার পরে আমরা কি করছি যে বিয়োগ করছি। তাহলে প্লাস ছিল, যে মাইনাস ফিগার চলে আসছে, নিচে নিচে চিহ্নগুলো বসাই দিবা, যে প্লাসের জন্য মাইনাস আসলো, এখানে প্লাস আছে, মাইনাস আসলো, এখানে মাইনাস আসলো, ঠিক আছে।
তাহলে এখন কি হবে, এই যে +4p আর -4p কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকলো এখানে -20p আছে, 20p2 আছে, আর এখানে খালি p2 আছে। তাহলে বাদ দিলে হচ্ছে 19p2 থাকলো। এখানে 225 আর 1660 যদি বিয়োগ করি তাহলে 1425 থাকে। তাহলে এই যে মাইনাস মান, এখানে মাইনাস মান, এই মাইনাস মাইনাস কেটে দিলাম। তারপর এখন কি হলো, এই 19 দিয়ে 1425 যদি ভাগ করি তাহলে 75 আসলো। তাহলে এটা হচ্ছে p2 এর মান। তাহলে p2 এর মান আমরা কত পেলাম, 75। এটা হচ্ছে কি দ্বিতীয়, যেহেতু p2 তার মানে এটা কি দ্বিতীয় বাজারের দাম, ভারসাম্য দাম, দ্বিতীয় বাজারের ভারসাম্য দাম। ওকে, তাহলে p2 পাওয়া গেলাম। তাহলে এখন আমরা কি এখন p1 এর মান বের করব। তাহলে p2 এর মান আমরা 1 নং এ বসাই, ঠিক আছে। p2 এর মান আমরা 1 নং এ বসাই দিই। তাহলে এখন আপাতত এটা মুছতে হবে, হ্যাঁ, এখন তো জায়গা নেই। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এটুক তোলা হয়ে গেলে আমরা লিখবো কি p2 এর মান 1 নং এ বসাই। ওকে, তাহলে এখন আমরা লিখব কি p2 এর মান 1 নং এ বসাই, p2, ঠিক আছে। p2 এর মান আমরা কি করব, 1 নং এ বসাই দেব। ওকে, p2 এর মান 1 নং এ বসাই। ওকে, p2 এর মান কোথায় বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং এ আমাদের কি ছিল, 1 নং আমাদের ছিল কি 4p1 প্লাস p2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু ছিল হচ্ছে 235। তাহলে এখন হচ্ছে এখানে 4p1 থাকলো, প্লাস p2 এর মান হচ্ছে পেলাম কত, 75। তাহলে এখানে হচ্ছে 235। তাহলে 4p1 সমান সমান আছে 75 ওই পাশে পাঠিয়ে দিলাম, 235 মাইনাস হচ্ছে কত, 75। তাহলে এটা যদি বাদ দিয়ে দিই, 75 থেকে 235 বাদ দিলে কত থাকবে, 160, ঠিক আছে। অতএব p1 সমান সমান হচ্ছে 160/4। তাহলে এই 160 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 40। তাহলে এখন p1 আছে প্রথম বাজারের দাম, প্রথম বাজারের, ঠিক আছে, ভারসাম্য দাম। ওকে, এখন দুই বাজারের দুইটা দাম বের হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ভারসাম্য পরিমাণ বের করবো। যেহেতু ভারসাম্য, যে প্রথম প্রশ্নে বলছে উভয় দ্রব্যের ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো, উভয় দ্রব্যের। তাহলে উভয় দ্রব্যের দাম আমরা বের হয়ে গেল। এখন আমরা কি করব, ভারসাম্য পরিমাণ বের করব। ওকে, তাহলে আমরা এখন কি করব, p1 ও p2 এর মান, ঠিক আছে, p1 ও p2 এর মান প্রথম বাজারে, ঠিক আছে, প্রথম বাজারের চাহিদা অপেক্ষকে বসাই, চাহিদা অপেক্ষকে বসাই। ওকে, d1 সমান সমান হচ্ছে q1 পরিমাণ যেহেতু, ঠিক আছে। তার মানে d1ও লেখা যাবে, q1ও লেখা যাবে। d1 সমান সমান q1 সমান কত ছিল, 410 মাইনাস 5p1 মাইনাস হচ্ছে কি 2p2। ওকে, তাহলে এখন হচ্ছে কি 410 মাইনাস 5 গুণন হচ্ছে p1 এর মান পেলাম 40, আর 2 গুণন p2 এর মান পাইছি কত, 75, ঠিক আছে। তাহলে এখন এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন দিতে হবে। তাহলে 410 মাইনাস 5 ছাড়া কত, 20, 200, আর 75 দোকানে কত আছে, 150। তাহলে এখন এই যে 200 আর 150 যোগ করলে কত হচ্ছে, 350। তাহলে 410 থেকে 350 বাদ, তাহলে কত, 60। তাহলে হচ্ছে কত, 60 হয়ে গেল। p1 p2 এর মান আমরা কি পেলাম, চাহিদা অপেক্ষকে বসালাম, d1 বা সমান সমান q1 আমরা লিখতে পারি। তাহলে q1 এর মান পেলাম কত, 60। এটা হচ্ছে প্রথম বাজারে চাহিদার পরিমাণ, ভারসাম্য দাম আর পরিমাণ চাইছে। তাহলে ভারসাম্য দাম তো আগে বের হয়েছে, তাহলে এখন ভারসাম্য পরিমাণ হচ্ছে কত, 60 q1 এর। আবার p1 p2 এর মান যদি আমরা এখন দেখাচ্ছে যে দ্বিতীয় বাজার চাহিদা অপেক্ষক বসাই, যে p1 ও p2 এর মান, ঠিক আছে, দ্বিতীয় বাজারের চাহিদা অপেক্ষকে বসাই। ওকে, তাহলে হচ্ছে কত, আমাদের ছিল হচ্ছে q2 লিখতে পারি, d2 সমান হচ্ছে কি, q2 সমান সমান মান হচ্ছে কত ছিল, 295 মাইনাস হচ্ছে কত, p1 মাইনাস 3p2। ওকে,
তাহলে হচ্ছে এখন 295 মাইনাস P1 এর মান আমরা কত পাইছিলাম 40, আর 3 গুণন হচ্ছে P2 এর মান ছিল কত 75। তাহলে 295 মাইনাস 40, 3 দিয়ে যদি 75 গুণ দিই তাহলে কত হচ্ছে 5, 21 আর 22, তাহলে 225। 225-এর সাথে 40 যোগ করলে কত হচ্ছে 65। তাহলে 295 মাইনাস হচ্ছে 265। তাহলে এখন হচ্ছে যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 30। তাহলে হচ্ছে কত 30। তাহলে আমাদের প্রথম ক নাম্বার উত্তর হয়ে গেল। উভয় দ্রব্যের ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো। তাহলে উভয় দ্রব্যের ভারসাম্য দাম হচ্ছে কত P1 এখন আমরা লিখবো যে P1 সমান হচ্ছে কত 40, P2 সমান হচ্ছে কত 75, Q1 সমান হচ্ছে কত 60 আর Q2 সমান হচ্ছে কত 30। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল 1 নাম্বারের। প্রথম ভারসাম্য দাম আর পরিমাণ বের হয়ে গেল 1 নাম্বারে। এখন আমাদের 2 নাম্বারে যাব আমরা দ্রব্য দুটি পরিপূরক না বিকল্প। ঠিক আছে, এটা আমরা এখন বের করব। তাহলে দ্রব্য দুটি পরিপূরক না বিকল্প বের করার তাহলে আমাদের তো জায়গা নাই। ঠিক আছে, আমরা এখন এটা কি মুছে দিলাম। হ্যাঁ, তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা ক্ষয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা খ নাম্বারে কি চাইছে দ্রব্য দুটি পরিপূরক নাকি বিকল্প। তাহলে এই যে এখানে আমরা তো ফর্মুলা লিখে রেখেছি। ঠিক আছে, এখন আমরা সেই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমরা আমাদের দ্রব্য দুটি পরিপূরক না বিকল্প পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখন খ নাম্বার করতেছি। ঠিক আছে, খ নাম্বারে এখন আমরা যাই। খ নাম্বারে আমাদের প্রথম ডিফারেন্সিয়াল করি যে ডেল D1 বাই হচ্ছে কি ডেল P2, ডেল D1 বাই হচ্ছে ডেল P2। তাহলে এখন হচ্ছে যে ডেল D1, এই যে D1 এর মান এখানে আছে। ঠিক আছে, তাহলে ডেল D1 বাই ডেল P2 আমরা যদি করি তাহলে হচ্ছে এখন আমরা কি লিখবো ডেল, তাহলে 410 মাইনাস 5P1 মাইনাস হচ্ছে কত 2P2, এটা হচ্ছে ডেল P2 সাপেক্ষে ডিফারেন্সিয়াল করব। হ্যাঁ, ডেল D1-কে আমরা কি করব, ডেল D1-কে আমরা হচ্ছে P2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল, তাহলে P2-তেই যেখানে আছে তাহলে P2-র সাথে P2-র ডিফারেন্সিয়াল কত 1 দিয়ে 2-কে গুণ করলে কত হচ্ছে -2, তাহলে লেস দেন মাইনাস মান আসলো। ঠিক আছে, আমরা যার সাথে ডিফারেন্সিয়াল করব সেটার সাথে শুধু ডিফারেন্সিয়াল হবে, আর বাকিগুলা কি বাকিগুলা তখন হচ্ছে কি ধ্রুবক, বাকিগুলো তখন ধ্রুবক মনে করে নিতে হবে। ঠিক আছে, ধ্রুবকের ডিফারেন্সিয়াল কি 0, কারণ P2 দিয়ে তো P1 এর সাথে ডিফারেন্সিয়াল হবে না, তাই না। তাহলে এখন আমরা দ্বিতীয় অংশটা করব ডেল D2 বাই হচ্ছে ডেল P2। ওকে, তাহলে ডেল D2-র মান কত আছে এখানে ডেল 295 মাইনাস P1 মাইনাস হচ্ছে 3P2। ওকে, তাহলে হচ্ছে কি ডেল D2, তাহলে এখানে আমাদের কত ডেল P1, তাই না। তাহলে ডেল হচ্ছে কি P1 এর সাপেক্ষে P1 ডিফারেন্সিয়াল করলে -1, তাহলে এটাও -1। ঠিক আছে, যদি দুইটা মাইনাস মান আসে তাহলে আমরা ধরে নেব দ্রব্যটি হচ্ছে পরিপূরক। ঠিক আছে, আমরা তো এখানে আগে বলেছি। আর যদি দুইটাই প্লাস মান আসে তাহলে আমরা দ্রব্য দুটো লিখব বিকল্প বা পরিবর্তক। ঠিক আছে, দ্রব্য দুটি বিকল্প বা পরিবর্তক। আর যদি মাইনাস মান আসে তাহলে আমরা কি করব, দ্রব্য দুটি হচ্ছে পরিপূরক। তাহলে আমরা এখন লিখব অতএব দ্রব্য দুটি কি পরিপূরক। ওকে, অ্যান্সার আমাদের হয়ে গেল 2, খ নাম্বার। এখন আমাদের 3 নাম্বারে যা বলছে কি যদি প্রথম বাজারের, আসলে অঙ্ক বোঝাতে গেলে তো আসলে অঙ্ক সময়ের প্রয়োজন, এত লম্বা ক্লাস নিলে অনেকে এটা আবার দেখতে চায় না, কিন্তু আসলে তো শর্ট টার্মে অঙ্ক তো শেষ করা যায় না, তাই না। তাহলে এটা মুছে দিলাম খ নাম্বার। আমরা চেষ্টা করছি যে খুব শর্টে শেষ করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা গয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে গয়ে কি যদি প্রথম বাজারের একক প্রতি 5 টাকা বিক্রয় কর আরোপ করা হয় তবে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করা। আমরা একক বাজারে কিন্তু কর আরোপ করেছি, ভর্তুকি আরোপ করেছি। তাহলে এখানে কি বলছে প্রথম বাজারে, দ্বিতীয় বাজারের কথা কিন্তু বলেনি। তাহলে প্রথম বাজারের দিকে আমরা তাকাবো। ঠিক আছে, আমরা আগেও জানি যে কর আরোপ করলে কি হয়, বিক্রয় কর মানে বিক্রেতার উপরে। ঠিক আছে, তাহলে বিক্রেতার উপরে যখন কর আরোপ করব তখন সেটা কোথায় ইফেক্ট করবে, যোগান অপেক্ষকে ইফেক্ট করবে। ঠিক আছে, যেহেতু প্রথম বাজারের কথা বলছে তাহলে S1 ইফেক্ট করবে। ঠিক আছে, আর যদি দ্বিতীয় বাজারের কথা বলতো তাহলে S2 ওটা ইফেক্ট করবে। ঠিক আছে, তাহলে কি কর আরোপ করলে কী করতে হয়, আমরা যোগান অপেক্ষার দাম থেকে করের টাকাটা বাদ দিতে হয়। আর যদি করটা পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে এই S1 থেকে S1 এর দাম থেকে তো করের টাকাটা বাদ যাবে, কিন্তু সাথে কি হবে একটা P অ্যাড করতে হবে, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এখন আমরা কি করব যে
5 টাকা। তাহলে আমরা কালো কলম দিয়ে লিখি, একটু সুবিধা হয় আর কি, যে 5 টাকা বিক্রয় কর আরোপ করলে নতুন যোগান অপেক্ষক হবে S1 ড্যাশ করে নিলাম এটা, হ্যাঁ। তাহলে -60 প্লাস 3P1 -5। ওকে, এই যে দেখো যোগান অপেক্ষক থেকে আমি কী করলাম, যোগান অপেক্ষক দাম থেকে করের টাকাটা বাদ দিয়েছি, ঠিক আছে। এখন যদি এই করটা যদি 5 ধরো, এখানে লেখা থাকলো যে একক প্রতি 5 টাকা কর আরোপ না করে বলছে তো একক প্রতি 10% কর আরোপ করা হলে, তাহলে এখানে কি হবে, এখানে এই 10% করের টাকাটা বাদ যাবে, সাথে কি হবে 10-এর সাথে 10%-এর সাথে কি হবে, একটা পি অ্যাড করতে হবে। ওকে, সেম রুল। তারপরে এখন আমরা এটাকে একটু ভেঙে ফেলি। তাহলে -60 প্লাস হচ্ছে 3P1, হ্যাঁ, মাইনাস হচ্ছে কত, 5 3 15, তাহলে মাইনাস কত হচ্ছে -75 প্লাস হচ্ছে 3P1। এটা আমাদের নতুন যোগান অপেক্ষক বের হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা প্রথম বাজারে আবার নতুন ভারসাম্য করব, ঠিক আছে, প্রথম বাজারের ভারসাম্য, ঠিক আছে। তাহলে আবার লিখি প্রথম বাজারের, ঠিক আছে, প্রথম বাজারের ভারসাম্য মতে। ওকে, তাহলে D1 সমান সমান কি S1 ড্যাশ, D1 এর মান কত 410 মাইনাস হচ্ছে 5P1 মাইনাস হচ্ছে 2P2। ওকে, সমান সমান হচ্ছে কত S1 ড্যাশের মান এখন পেলাম -75 প্লাস 3P1। ওকে, তাহলে এখন আমরা আগের মতো আবার কি করব, সব বাম পাশে নিয়ে আসবো, হ্যাঁ, -3P1 -75 এই পাশে থাকলো, আর এই 410 ওই পাশে পাঠিয়ে দিলাম, -410। তাহলে মাইনাস কত 5 আর 3, 8P1 সমান হচ্ছে -2P2 মাইনাস হচ্ছে কত 485, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে কেটে দিলাম না আগে, ঠিক আছে, আগে এখানে -2 কমন নেব, হ্যাঁ। তাহলে কত হচ্ছে 4P1 প্লাস হচ্ছে P2 মাইনাস হচ্ছে কত 485। তাহলে এই মাইনাসে মাইনাসে এবার কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে 4P1 প্লাস হচ্ছে P2 485 বাই হচ্ছে 2, ভাগ দিলে কত হচ্ছে দেখো 485, ঠিক আছে। 485 যদি কাটি, ঠিক আছে, তাহলে হচ্ছে দশমিক আসতেছে না, আচ্ছা দশমিক দরকার না, দশমিক আসলে ঝামেলা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, খালি শুধু মাইনাস কমন নিয়ে নিই, হ্যাঁ, যদি মাইনাস কমন নিয়ে নিই শুধু, তাহলে হচ্ছে কি হচ্ছে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে মাইনাস কমন নিই, তাহলে থাকলো 8P, ঠিক আছে। তাহলে কত থাকলো 8P, এখানে থাকলে হচ্ছে কত -8P -2P2। ওকে, তাহলে 8P1 প্লাস হচ্ছে 2P2 সমান 485 থাকলো। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। আগে তো 1 2 ছিলই, ঠিক আছে, আগে তো 1 2 সমীকরণ ছিল, এখন আমরা এটাকে 3 করে নিলাম। তাহলে এখন যদি আমরা এখন কাটতে যাই, তাহলে দ্বিতীয় বাজারে কিন্তু কোনো চেঞ্জ হয় না, দ্বিতীয় বাজার কিন্তু যেটা আছে আগে সেটাই আছে। ওকে, দ্বিতীয় বাজার কী ছিল ওইভাবে সেম থাকবে, দ্বিতীয় বাজারে কোনো চেঞ্জ হবে না। খালি প্রথম বাজারে যেহেতু করার করেছি, তাহলে প্রথম বাজারকে আমরা চেঞ্জ করেছি, ঠিক আছে। তাহলে এখন আমরা ওই এই P1কে কাটবো, P2কে কাটবো বা ভ্যানিশ করবো, ঠিক আছে, সেটা আমাদের এখন ডিসিশন নিতে হবে। তাহলে এখন আমরা দেখি, প্রথম যেহেতু আমাদের চাহিদা দ্বিতীয় বাজারের সমীকরণের দিকে তাকাতে হবে তোমার, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বাজারের সমীকরণে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো কি যে আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে P1কে কাটিয়ে দিই, ঠিক আছে। তাহলে 8P1, হ্যাঁ, তাহলে এখন আমাদের আগে ছিল 3 নম্বর সমীকরণ, 2 নম্বর তো আগেরটা ঠিকই আছে। তাহলে আমরা এখন লিখি, ঠিক আছে, যে 2 নংকে 8 দ্বারা ও 1 নংকে 1 দ্বারা গুণ করে, ঠিক আছে,
গুণ করে এখন কত হলো 2 নংকে 8 দ্বারা ও 2 নংকে 8 দ্বারা ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং তোমাদের সার্বিক পরিস্থিতি অবশ্যই খুব সুন্দর এবং আমাদের যে পড়ার যে পরিবেশ সেই পরিবেশটা তোমরা পেয়েছো। এই নিয়ে তোমাদের অবশ্যই সুস্বাস্থ্য এবং পড়াশোনার ব্যাপারে তোমাদের যে অগ্রগামী ভূমিকা সেটা প্রত্যাশা করে আজকের মতো শুরু করছি। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন যেভাবে ক্লাস নিই তোমাদের সেইভাবে আজকেও আমরা আসলাম। আবার আমাদের যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছে তাদের আমরা বাজার ভারসাম্য করাচ্ছিলাম, ঠিক আছে। বাজার ভারসাম্যে আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করছি, স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, এবং কন্টিনিউয়াসলি আমরা সেটা পেজে দেওয়ার চেষ্টা করছি। সো সেইভাবে আমরা আজকেও আমাদের যে 3rd চ্যাপ্টারের আমরা ইতিপূর্বে বাজার ভারসাম্য অধ্যায়ের যে সিঙ্গেল বাজার ভারসাম্য বা একক বাজার ভারসাম্য যেটা সেটা আমরা করেছি, ঠিক আছে। একক বাজার ভারসাম্য যেটা সেটা করেছিলাম। আজকে আমরা 2 বাজার ভারসাম্য মডেল, ঠিক আছে, 2 বাজার ভারসাম্য মডেল এবং হচ্ছে এটাকে আমরা সামগ্রিক বাজার ভারসাম্য মডেলও বলতে পারি বা দুটি পণ্যের বাজার ভারসাম্য মডেলও বলতে পারি, ঠিক আছে। তো সেটা যাই বলি না কেন, মূলত 2 বাজার ভারসাম্য বা 2 পণ্যের বাজার ভারসাম্য মডেল বা সামগ্রিক, মানে সামগ্রিক বলা হচ্ছে কারণ এখানে তো 2টা বাজার আছে, 2টা বাজার আছে, সেখানে 2টা দ্রব্যের চাহিদা আছে, 2টা দ্রব্যের যোগান আছে, ঠিক আছে। তাহলে এই কারণে আমরা এটাকে সামগ্রিক বাজার ভারসাম্য মডেলও বলতে পারি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা ইতিপূর্বে আমাদের যে অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের জন্য যে ক্লাসগুলো আমরা পেজে দিয়েছিলাম, আশা করি তোমরা ধারাবাহিকভাবে যদি সেটা দেখতে থাকো তাহলে আমার ধারণা তোমাদের কোনো অঙ্কে প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। কোনোই হওয়ার কথা নয় কোনো প্রবলেম। আশা করি সবগুলোই তোমরা ঠিকঠাক সলিউশন করতে পেরেছো, ঠিক আছে। আর যদি কোনো অঙ্কের সমস্যা হয় সেটা তো আমাদের জন্য সবার জন্য দরজা উন্মুক্ত খোলা আছে। তোমরা যে কোনো অঙ্কের সলিউশন চাইতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট দিতে পারো অথবা কল করতে পারো, ঠিক আছে। এতে তোমাদেরই উপকার হবে, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করার আগে আমরা আমাদের পেজে যারা নতুন আসছে, ঠিক আছে, তাদেরকে অনেক থ্যাঙ্কস, হ্যাঁ। আর যারা আগে থেকে আছে তাদেরকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম, ওয়েলকাম, ঠিক আছে। তো আমরা যেভাবে চেষ্টা করছি, ঠিক আছে, তোমরা সেভাবে কিন্তু প্রোগ্রেস করবে অবশ্যই, ঠিক আছে। আর এখন খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে, খাতা কলম নিয়ে বসে যাও। আমরা যেভাবে অঙ্কগুলো দেখাবো আজকে ঠিক সেভাবে বাসায় প্র্যাকটিস করো, ওকে। এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি তোমার সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছতে পারবে, ঠিক আছে। কোনো দিন মানে কোনো পড়া আজকের পড়া কালকের জন্য ফেলে রাখবে না, মানে এটা কিন্তু একসময় কী হবে, পাহাড় সমান হয়ে যাবে, ঠিক আছে। তখন মনে হবে যে কোনটা পড়ি কোনটা রাখি, ঠিক আছে। এই কারণে তখন পরীক্ষার সময় ঠিকঠাক পরীক্ষা দেওয়া হবে না, সবগুলো প্রশ্নের অ্যান্সার করা হবে না, ঠিক আছে। অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে। মানে চারিদিক থেকে তোমাকে প্রবলেম গ্রাস করবে, ঠিক আছে। তো সেই পরিস্থিতিতে আমরা কেউ পড়তে চাই না। আমরা কি করব, আমরা শুরু থেকেই শুরু করব, ঠিক আছে, শুরু থেকেই শুরু করব, ওকে। তাহলে আমাদের এই প্রবলেমগুলো আর ফেস করতে হবে না। আমরা আমাদের যেটা আমাদের দরকার, আমাদের রেজাল্ট, ঠিক আছে, সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আমরা দেখি যে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেয়, অনেক ছাত্রছাত্রী, ঠিক আছে। এটা তাদের একমাত্র কারণ হচ্ছে তারা না বুঝে অঙ্ক করেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে তারা সময় মতো মানে শুরু করেনি। এটা হচ্ছে মূল কারণ, না বুঝে অঙ্ক করা প্লাস সময় মতো শুরু করেনি। এই 2টা টপিক্সের কারণে, 2টা প্রবলেমের কারণে কিন্তু তাদেরকে অনেক প্রবলেম পরীক্ষার আগে ফেস করতে হয়, ঠিক আছে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি, ঠিক আছে। আমরা 2 বাজার ভারসাম্য মডেলে একটা এক্সাম্পল আমরা এখানে লিখেছি। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবং তোমরা এই অঙ্কটা যেভাবে সলিউশন হবে, তোমরা 2 বাজার ভারসাম্য মডেলের সবগুলো অঙ্ক এই পদ্ধতিতেই সলিউশন করবে, ঠিক আছে। কোনো আদার্স কোনো মানে রুলস নাই, ঠিক আছে। সেম রুল সেম সলিউশন, ঠিক আছে, সেম রুল সেম সলিউশন। তোমরা
মানে দ্বিধাদ্বন্দ্ব না রেখে, ঠিক আছে, কখনো মেন্টাল কনফ্লিক্টে ভোগা যাবে না, ঠিক আছে। তোমরা ঠিক সিম্পলি এই রুলেই অঙ্ক শেষ করবে, ঠিক আছে, তবে তোমাদের সব অঙ্ক অল প্রবলেম সলভ। ওকে, আমরা এক্সাম্পলটা পড়ছি, ঠিক আছে। দেখো ডি সমান লেখা আছে 410 মাইনাস 5p মাইনাস 2p, ঠিক আছে। D2 সমান লেখা আছে 295 মাইনাস p1 মাইনাস 3p2, ঠিক আছে। এখানে S1 দেওয়া আছে মাইনাস 60 প্লাস 3p1, S2 মাইনাস 120 প্লাস 2p2। তাহলে এইটা আমাদের দেখো দেওয়া আছে এখানে একটা D1 মানে প্রথম বাজারের চাহিদা, S1 মানে প্রথম বাজারের যোগান, D2 হচ্ছে কি দ্বিতীয় বাজারের চাহিদা, এবং S2 হচ্ছে কি দ্বিতীয় বাজারের যোগান অপেক্ষক, ঠিক আছে। তাহলে এটা দেওয়া আছে, তাহলে আমরা বুঝতেছি যে দুইটা অপেক্ষক মানে দুইটা চাহিদা আছে, দুইটা যোগান আছে, তার মানে কি এটা দুই বাজার বা দুই বাজার ভারসাম্য মডেল বা সামগ্রিক বাজার ভারসাম্য মডেল এরকম দেওয়া থাকবে। তখন আমরা কি করব, তখন আমরা প্রথম বাজারে ভারসাম্য করব আগে, আর তারপরে করব দ্বিতীয় বাজারের ভারসাম্য। ওকে, তো আমাদের এই অঙ্কগুলো সলিউশন করার আগে আমাদের এই ধরনের অঙ্কে ভারসাম্য দাম পরিমাণ চাইবে, তারপরে দ্রব্য দুটির কী ধরনের সম্পর্ক আছে সেটা চাইতে পারে, অথবা দ্রব্য দুটি পরিপূরক বা বিকল্প কিনা সেটা পরীক্ষা করতে বলতে পারে। তাহলে দ্রব্যটি পরিপূরক হবে না বিকল্প হবে, তা আমাদের আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম, কিন্তু ক্লাসের লাস্টে শেষের দিকে দেখিয়েছিলাম যে যদি বিকল্প পরিপূরক বের করার কথা বলা থাকে, তাহলে আমরা এই রুলে বের করবো যে ডেল D1 বাই ডেল P2 এর যদি মাইনাস মান আসে তাহলে দ্রব্যটা হয় পরিপূরক, ঠিক আছে। ডেল D1 মানে প্রথম বাজারে যখন চাহিদা নেব তখন দ্বিতীয় বাজারের দাম নেব, ঠিক আছে। আবার দ্বিতীয় বাজারে যখন চাহিদা নেব তখন প্রথম বাজারের দাম নেব, ঠিক আছে, P1, ঠিক আছে। মানে ডেল D2 বাই আছে ডেল P1। এই মানটা যদি মাইনাস আসে তাহলে আমরা ধরে নেব যে দ্রব্যটি পরিপূরক, আর যদি প্লাস মান আসে তাহলে আমরা ধরে নেব দ্রব্যটি হচ্ছে বিকল্প। ক্লিয়ার? আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এখানে আমি দেওয়া আছে, এখানে আমি লিখে দিছি, তোমরা কিন্তু ভিডিওতে দেখে নিতে পারবে। ওকে, তাহলে এইভাবে তোমরা দুই বাজার ভারসাম্য মডেল বের করবে। অবশ্যই পরীক্ষাতে একটা দুই বাজার ভারসাম্য মডেলের অঙ্ক থাকবেই, মাস্ট বি, ঠিক আছে। সেটা খ বিভাগ এবং গ বিভাগে যেখানেই হোক তোমরা কিন্তু এই দুই বাজার ভারসাম্য মডেল থেকে একটা অঙ্ক পাবেই পাবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা কিন্তু সিরিয়াসলি করতে হবে, এবং এখানে কিন্তু কোনো নেগলিজেন্সি করার কোনো স্কোপ নাই, ঠিক আছে। অতএব তোমাদেরকে আমি মানে বারবার বলবো যে তোমরা অবশ্যই এটা ইম্পর্টেন্সই রেখেই কিন্তু অঙ্কটা করবে। ওকে, তাহলে পরিপূরক আর বিকল্প দ্রব্য বের করার সিস্টেম আমরা এখানে লিখেছি। আমরা মাইনাস মান আসলে অবশ্যই পরিপূরক, প্লাস মান আসলে বিকল্প। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব, এই দুই বাজার ভারসাম্য মডেল অঙ্ক করার সময় আমরা আগে প্রথম বাজারে ভারসাম্য করব, ঠিক আছে। আমরা আছে একক বাজারের ভারসাম্য সেটা কিন্তু দেখেছি যে কিউডি সমান কিউএস, এটা করেছি। তাহলে এখানে কি এখানে D1 সমান সমান S1 লিখবো আমরা, প্রথম বাজার যেহেতু। তাহলে D1 সমান S1, তাহলে মানগুলো আমরা লিখবো, লেখার পরে আমরা কি করব, P1 P2 এর মানগুলো সব বাম পক্ষে নিয়ে আসবো, আগের বাজারের মতোই, একক বাজারের মতো, আর সংখ্যাগুলো ডান সাইডে দিয়ে দেবো। এটা প্রত্যেকটা দুই বাজার অঙ্কে একই সেম রুল, কোনো আলাদা ওয়ে নাই, রুলস নাই, ঠিক আছে। একইভাবে করবে। তারপরে কি সবগুলা বাম পাশে আসলো, সংখ্যা ডান পাশে চলে গেল। ক্লিয়ার? তারপরে কি হবে, আমরা যদি মাইনাস মান আসে তাহলে অবশ্যই এখানে মাইনাস কমন নেব, ঠিক আছে। মাইনাসে যে কমন নিয়েছি আমি, নেওয়ার পরে দুই পক্ষের মাইনাস মাইনাস কেটে দিছি। ওকে, তারপরে আমরা কত পেলাম, 4P1 প্লাস আছে P2 সমান সমান 235। এটা 1 নং সমীকরণ আমরা ধরে রাখলাম। তখন দ্বিতীয় বাজারে ভারসাম্যে যাব আমরা। তারপরে D2 সমান S2, এই যে D2 সমান S2, ঠিক আছে। এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার এখানে ঠিক সংখ্যাগুলো ডান সাইডে দিব, আর P1 P2 এর মানগুলো আমরা বাম সাইডে নিব, ঠিক আছে। তারপর যদি মাইনাস মান আসে তাহলে আমরা কী করবো, মাইনাস কমন নিয়ে নেব। তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে সবগুলা। তারপরে দুই পক্ষের মাইনাস কেটে যাবে। ওকে, তাহলে আমরা কি পেলাম, P1 প্লাস 5P2 সমান সমান 415। এটা হচ্ছে 2 নং সমীকরণ। প্রত্যেকটা অঙ্কে আমরা এইরকমভাবে দুইটা ইকুয়েশন পাবো প্রত্যেকটা অঙ্কে। তাহলে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ আমরা পাবো এরকম প্রত্যেকটাই, কোনো মানে বিকল্প পদ্ধতিতে আসবে না, ঠিক আছে। তারপরে যখন আমরা এই দুইটা সমীকরণ পাবো তখন আমরা কি করব, আমরা দেখবো যে কোনটাকে আমরা ভ্যানিশ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা দেখবো 4P1 প্লাস P2 আছে, এখানে আছে P1 প্লাস আছে 5P2, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি, আমরা যদি P1কে ভ্যানিশ করতে চাই তাহলে কি করতে হবে, এখানে খালি P1 আছে, তার মানে 4 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম যে 1 নংকে 1 দ্বারা আর 2 নংকে হচ্ছে কি 4 দ্বারা গুণ করি, ঠিক আছে। গুণ করে আমরা বিয়োগ করব। ওকে, তাহলে 2 নংকে এই যে 4 দিয়ে গুণ করলাম, 1 নংকে 1 দ্বারা যেহেতু, তাহলে যা আছে তাই রেজে লিখলাম, 4P1 প্লাস P2 সমান 235। আর হচ্ছে কি যে 2 নংকে আমরা 4 দ্বারা গুণ করেছি, দেখেন লিখে নিছি, 1 নংকে 1 দ্বারা ও
2 নংকে 4 দ্বারা গুণ করে বিয়োগ করি, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে 2 নংকে 4 দ্বারা গুণ করেছি, করার পরে আমরা কি করছি যে বিয়োগ করছি, তাহলে প্লাস ছিল যে মাইনাস ফিগার চলে আসছে, নিচে নিচে চিহ্নগুলো বসাই দিবা, যে প্লাসের জন্য মাইনাস আসলো, এখানে প্লাস আছে, মাইনাস আসলো, এখানে মাইনাস আসলো, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এই যে প্লাস 4p আর মাইনাস 4p কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকলো এখানে মাইনাস 20p আছে, 20p2 আছে, আর এখানে খালি p2 আছে। তাহলে বাদ দিলে হচ্ছে 19p2 থাকলো। এখানে 225 আর 1660 যদি বিয়োগ করি তাহলে 1425 থাকে। তাহলে এই যে মাইনাস মান, এখানে মাইনাস মান, এই মাইনাস মাইনাস কেটে দিলাম। তারপর এখন কি হলো, এই 19 দিয়ে 1425 যদি ভাগ করি তাহলে 75 আসলো। তাহলে এটা হচ্ছে p2 এর মান। তাহলে p2 এর মান আমরা কত পেলাম, 75। এটা হচ্ছে কি দ্বিতীয়, যেহেতু p2 তার মানে এটা কি দ্বিতীয় বাজারের দাম, ভারসাম্য দাম, দ্বিতীয় বাজারের ভারসাম্য দাম। ওকে, তাহলে p2 পাওয়া গেলাম। তাহলে এখন আমরা কি এখন p1 এর মান বের করব। তাহলে p2 এর মান আমরা 1 নং এ বসাই, ঠিক আছে। p2 এর মান আমরা 1 নং এ বসাই দিই। তাহলে এখন আপাতত এটা মুছতে হবে, হ্যাঁ, এখন তো জায়গা নেই, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এটুক তোলা হয়ে গেলে আমরা লিখব কি p2 এর মান 1 নং এ বসাই। ওকে, তাহলে এখন আমরা লিখব কি p2 এর মান 1 নং এ বসাই, p2, ঠিক আছে। p2 এর মান আমরা কি করব, 1 নং এ বসাই দেব। ওকে, p2 এর মান 1 নং এ বসাই। ওকে, p2 এর মান কোথায় বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং এ আমাদের কি ছিল, 1 নং এ আমাদের ছিল কি 4p1 প্লাস p2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু ছিল হচ্ছে 235। তাহলে এখন হচ্ছে এখানে 4p1 থাকলো, প্লাস p2 এর মান হচ্ছে পেলাম কত, 75। তাহলে এখানে হচ্ছে 235। তাহলে 4p1 সমান সমান আছে 75 ওই পাশে পাঠিয়ে দিলাম, 235 মাইনাস হচ্ছে কত, 75। তাহলে এটা যদি বাদ দিয়ে দিই, 75 থেকে 235 বাদ দিলে কত থাকবে, 160, ঠিক আছে। অতএব p1 সমান সমান হচ্ছে 160/4। তাহলে এই 160 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 40। তাহলে এখন p1 আছে প্রথম বাজারের দাম, প্রথম বাজারের, ঠিক আছে, ভারসাম্য দাম। ওকে, এখন দুই বাজারের দুইটা দাম বের হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ভারসাম্য পরিমাণ বের করবো। যেহেতু ভারসাম্য, যে প্রথম প্রশ্নে বলছে উভয় দ্রব্যের ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো, উভয় দ্রব্যের। তাহলে উভয় দ্রব্যের দাম আমরা বের হয়ে গেল। এখন আমরা কি করব, ভারসাম্য পরিমাণ বের করব। ওকে, তাহলে আমরা এখন কি করব, p1 ও p2 এর মান, ঠিক আছে, p1 ও p2 এর মান প্রথম বাজারে, ঠিক আছে, প্রথম বাজারের চাহিদা অপেক্ষকে বসাই, চাহিদা অপেক্ষকে বসাই। ওকে, d1 সমান সমান হচ্ছে q1 পরিমাণ যেহেতু, ঠিক আছে। তার মানে d1ও লেখা যাবে, q1ও লেখা যাবে। d1 সমান সমান q1 সমান কত ছিল, 410 মাইনাস 5p1 মাইনাস হচ্ছে কি 2p2। ওকে, তাহলে এখন হচ্ছে কি 410 মাইনাস 5 গুণন হচ্ছে p1 এর মান পেলাম 40, আর 2 গুণন p2 এর মান পাইছি কত, 75, ঠিক আছে। তাহলে এখন এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন দিতে হবে। তাহলে 410 মাইনাস 5 ছাড়া কত, 20, 200, আর 75 দোকানে কত হচ্ছে, 150। তাহলে এখন এই যে 200 আর 150 যোগ করলে কত হচ্ছে, 350। তাহলে 410 থেকে 350 বাদ, তাহলে কত, 60। তাহলে হচ্ছে কত, 60 হয়ে গেল। p1 p2 এর মান আমরা কি পেলাম, চাহিদা অপেক্ষকে বসালাম, d1 বা সমান সমান q1 আমরা লিখতে পারি। তাহলে q1 এর মান পেলাম কত, 60। এটা হচ্ছে প্রথম বাজারে চাহিদা পরিমাণ, ভারসাম্য দাম আর পরিমাণ চাইছে। তাহলে ভারসাম্য দাম তো আগে বের হয়েছে, তাহলে এখন ভারসাম্য পরিমাণ হচ্ছে কত, 60 q1 এর। আবার p1 p2 এর মান যদি আমরা এখন দেখাচ্ছে যে দ্বিতীয় বাজার চাহিদা অপেক্ষক বসাই, যে p1 ও p2 এর মান, ঠিক আছে, দ্বিতীয় বাজারের চাহিদা অপেক্ষকে
বসাই। ওকে, তাহলে হচ্ছে কত আমাদের ছিল হচ্ছে Q2 লিখতে পারি, D2 সমান হচ্ছে কি Q2 সমান সমান মান হচ্ছে কত ছিল 295 মাইনাস হচ্ছে কত P1 মাইনাস 3P2। ওকে, তাহলে হচ্ছে এখন 295 মাইনাস P1 এর মান আমরা কত পাইছিলাম 40, আর 3 গুণন হচ্ছে P2 এর মান ছিল কত 75। তাহলে 295 মাইনাস 40, 3 দিয়ে যদি 75 গুণ দিই তাহলে কত হচ্ছে 5, 21 আর 22, তাহলে 225। 225-এর সাথে 40 যোগ করলে কত হচ্ছে 65। তাহলে 295 মাইনাস হচ্ছে 265। তাহলে এখন হচ্ছে যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 30। তাহলে হচ্ছে কত 30। তাহলে আমাদের প্রথম ক নাম্বার উত্তর হয়ে গেল। উভয় দ্রব্যের ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো। তাহলে উভয় দ্রব্যের ভারসাম্য দাম হচ্ছে কত P1। এখন আমরা লিখবো যে P1 সমান হচ্ছে কত 40, P2 সমান হচ্ছে কত 75, Q1 সমান হচ্ছে কত 60, আর Q2 সমান হচ্ছে কত 30। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল 1 নাম্বারের। প্রথম ভারসাম্য দাম আর পরিমাণ বের হয়ে গেল 1 নাম্বারে। এখন আমাদের 2 নাম্বারে যাবো আমরা, দ্রব্য দুটি পরিপূরক না বিকল্প। ঠিক আছে, এটা আমরা এখন বের করব। তাহলে দ্রব্য দুটি পরিপূরক না বিকল্প বের করার, তাহলে আমাদের তো জায়গা নাই। ঠিক আছে, আমরা এখন এটা কি মুছে দিলাম। হ্যাঁ, তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা ক্ষয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা খ নাম্বারে কি চাইছে দ্রব্য দুটি পরিপূরক নাকি বিকল্প। তাহলে এই যে এখানে আমরা তো ফর্মুলা লিখে রেখেছি। ঠিক আছে, এখন আমরা সেই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমরা আমাদের দ্রব্য দুটি পরিপূরক না বিকল্প পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখন খ নাম্বার করতেছি। ঠিক আছে, খ নাম্বারে এখন আমরা যাই। খ নাম্বারে আমাদের প্রথম ডিফারেন্সিয়াল করি যে ডেল D1 বাই হচ্ছে কি ডেল P2, ডেল D1 বাই হচ্ছে ডেল P2। তাহলে এখন হচ্ছে যে ডেল D1, এই যে D1 এর মান এখানে আছে। ঠিক আছে, তাহলে ডেল D1 বাই ডেল P2 আমরা যদি করি তাহলে হচ্ছে এখন আমরা কি লিখবো ডেল, তাহলে 410 মাইনাস 5P1 মাইনাস হচ্ছে কত 2P2, এটা হচ্ছে ডেল P2 সাপেক্ষে ডিফারেন্সিয়াল করব। হ্যাঁ, ডেল D1-কে আমরা কি করব, ডেল D1-কে আমরা হচ্ছে P2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল, তাহলে P2-তেই যেখানে আছে, তাহলে P2-র সাথে P2-র ডিফারেন্সিয়াল কত 1 দিয়ে 2-কে গুণ করলে কত হচ্ছে -2, তাহলে লেস দেন মাইনাস মান আসলো। ঠিক আছে, আমরা যার সাথে ডিফারেন্সিয়াল করব সেটার সাথে শুধু ডিফারেন্সিয়াল হবে, আর বাকিগুলা কি, বাকিগুলা তখন হচ্ছে কি ধ্রুবক, বাকিগুলো তখন ধ্রুবক মনে করে নিতে হবে। ঠিক আছে, ধ্রুবকের ডিফারেন্সিয়াল কি 0, কারণ P2 দিয়ে তো P1 এর সাথে ডিফারেন্সিয়াল হবে না, তাই না। তাহলে এখন আমরা দ্বিতীয় অংশটা করব, ডেল D2 বাই হচ্ছে ডেল P2। ওকে, তাহলে ডেল D2-র মান কত আছে এখানে, ডেল 295 মাইনাস P1 মাইনাস হচ্ছে 3P2। ওকে, তাহলে হচ্ছে কি ডেল D2, তাহলে এখানে আমাদের কত ডেল P1, তাই না। তাহলে ডেল হচ্ছে কি P1 এর সাপেক্ষে P1 ডিফারেন্সিয়াল করলে -1, তাহলে এটাও -1। ঠিক আছে, যদি দুইটা মাইনাস মান আসে তাহলে আমরা ধরে নেব দ্রব্যটি হচ্ছে পরিপূরক। ঠিক আছে, আমরা তো এখানে আগে বলেছি। আর যদি দুইটাই প্লাস মান আসে তাহলে আমরা দ্রব্য দুটি লিখব বিকল্প বা পরিবর্তক। ঠিক আছে, দ্রব্য দুটি বিকল্প বা পরিবর্তক। আর যদি মাইনাস মান আসে তাহলে আমরা কি করব, দ্রব্য দুটি হচ্ছে পরিপূরক। তাহলে আমরা এখন লিখব অতএব দ্রব্য দুটি কি পরিপূরক। ওকে, অ্যান্সার আমাদের হয়ে গেল 2, খ নাম্বার। এখন আমাদের 3 নাম্বারে যা বলছে কি, যদি প্রথম বাজারের, আসলে অঙ্ক বোঝাতে গেলে তো আসলে অঙ্ক সময়ের প্রয়োজন, এত লম্বা ক্লাস নিলে অনেকে এটা আবার দেখতে চায় না, কিন্তু আসলে তো শর্ট টার্মে অঙ্ক তো শেষ করা যায় না, তাই না। তাহলে এটা মুছে দিলাম, খ নাম্বার। আমরা চেষ্টা করছি যে খুব শর্টে শেষ করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা গয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে গয়ে কি, যদি প্রথম বাজারের একক প্রতি 5 টাকা বিক্রয় কর আরোপ করা হয় তবে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করা। আমরা একক বাজারে কিন্তু কর আরোপ করেছি, ভর্তুকি আরোপ করেছি। তাহলে এখানে কি বলছে প্রথম বাজারে, দ্বিতীয় বাজারের কথা কিন্তু বলেনি। তাহলে প্রথম বাজারের দিকে আমরা তাকাবো। ঠিক আছে, আমরা আগেও জানি যে কর আরোপ করলে কি হয়, বিক্রয় কর মানে বিক্রেতার উপরে। ঠিক আছে, তাহলে বিক্রেতার উপরে যখন কর আরোপ করব তখন সেটা কোথায় ইফেক্ট করবে, যোগান অপেক্ষকে ইফেক্ট করবে। ঠিক আছে, যেহেতু প্রথম বাজারের কথা বলছে তাহলে S1 ইফেক্ট করবে। ঠিক আছে, আর যদি দ্বিতীয় বাজারের কথা বলতো তাহলে S2 ওটা ইফেক্ট করবে। ঠিক আছে,
তাহলে কি করার করলে কি করতে হয়, আমরা যোগান অপেক্ষকের দাম থেকে কি করের টাকাটা বাদ দিতে হয়। আর যদি করটা পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে এই S1 থেকে S1-এর দাম থেকে তো করের টাকাটা বাদ যাবে, কিন্তু সাথে কি হবে, একটা পি অ্যাড করতে হবে, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এখন আমরা কি করব, যে 5 টাকা, তাহলে আমরা কালো কলম দিয়ে লিখি, একটু সুবিধা হয় আর কি, যে 5 টাকা বিক্রয় কর আরোপ করলে নতুন যোগান অপেক্ষক হবে S1 ড্যাশ করে নিলাম এটা, হ্যাঁ, তাহলে -60 প্লাস 3P1 -5। ওকে, এই যে দেখো যোগান অপেক্ষক থেকে আমি কী করলাম, যোগান অপেক্ষক দাম থেকে করের টাকাটা বাদ দিয়েছি, ঠিক আছে। এখন যদি এই করটা যদি 5 ধরো, এখানে লেখা থাকলো যে একক প্রতি 5 টাকা কর আরোপ না করে বলছে তো একক প্রতি 10% কর আরোপ করা হলে, তাহলে এখানে কি হবে, এখানে এই 10% করের টাকাটা বাদ যাবে, সাথে কি হবে, 10-এর সাথে 10%-এর সাথে কি হবে, একটা পি অ্যাড করতে হবে। ওকে, সেম রুল। তারপর এখন আমরা এটাকে একটু ভেঙে ফেলি, তাহলে -60 প্লাস হচ্ছে 3P1, হ্যাঁ, মাইনাস হচ্ছে কত, 5 3 15, তাহলে মাইনাস কত হচ্ছে, -75 প্লাস হচ্ছে 3P1। এটা আমাদের নতুন যোগান অপেক্ষক বের হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা প্রথম বাজারে আবার নতুন ভারসাম্য করব, ঠিক আছে, প্রথম বাজারের ভারসাম্য, ঠিক আছে। তাহলে আবার লিখি, প্রথম বাজারের